সম্মানিত সভাপতি মোহাম্মদ ওয়াকিলুর রহমান, উপস্থিত আছে আমাদের সবাই সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গুলাম মোস্তফা, কৃষ্ণা সভাপতি নাজমুল সাকিব, উপস্থিত সুহাসের সম্মানিত সদস্যবৃন্দ, সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। বসে বসে অনেক কিছু ভাবছিলাম। আমি একজন ডাক্তার, হাসপাতাল নিয়ে অনেক কাজ করেছি, ইন্টার্নিং ছিলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়াশোনা করেছি। আমি 87-এ এমবিবিএস পাস করেছি। 91-এ আমি 10 BCS কিশোরগঞ্জ ইটনাতে আমি যোগদান করি। এমন একটা জায়গা, সেই গল্পটা দিয়ে আমি শুরু করতে চাই। ঢাকা ডিভিশনের যে এত কঠিন এবং অবহেলিত এলাকা আছে, ওখানে না গেলে আমি বুঝতাম না। তখন তো তদবিরও বুঝতাম না। ওই সময় যোগদান করলে আচ্ছা খুব স্মার্টলি গেলাম খোঁজখবর নিয়ে। সকালে বেরোলাম 7টার সময়, মহাখালী থেকে উঠে গেলাম কিশোরগঞ্জ গিয়ে বাস চেঞ্জ করলাম। তারপর আরেক বাসে করার আগে মাঝখানে একটু খাওয়ার সময় পেলাম, লাঞ্চ টাঞ্চ করে চামড়াঘাটে গেলাম। খুবই বাজে রাস্তা, মনে হয় 15 কিলোমিটার, কিন্তু যেতে লাগলো 2 ঘন্টা। তারপর সেখান থেকে ট্রলারে মনে হচ্ছে যে আমি সমুদ্রের ভিতর দিয়ে যাচ্ছি, এবং এখান থেকে যদি কোনো কারণে আমি কোনো ঝামেলা পড়ি, আমাকে মেরে ফেলে, বাসার খবরও পাবে না, আশেপাশে কিচ্ছু নাই, সেলুন লোকের ট্রলার পড়ে, এবং সেটা 2 ঘন্টা। ওখানে গিয়ে পৌঁছতে 5টা 6টা 7টা কখন যেন হয়েছে, সন্ধ্যা আগে পৌঁছলাম। ওই দিন শেষ, এবং গিয়ে শুনলাম যে হ্যাঁ, স্পেশাল জেনারেটর দিয়ে সন্ধ্যার পরে ওখানে বিদ্যুৎ দেওয়া হয়, ওই এলাকায় বিদ্যুৎ নাই। ওরকম একটা জায়গায় আমাকে 10 বছর কাজ করতে হয়েছিল। একটা সুবিধা ছিল, আমাদের মেডিকেল কলেজে এক সিনিয়র ভাই, ইকবাল ভাই, ময়মনসিংহ মেডিকেল, ওনার বাড়ি করিমগঞ্জ। করিমগঞ্জ হলো কিশোরগঞ্জ থেকে চামড়াঘাট আর আসতে মাঝখানে একটা জায়গা, উপজেলা। তো ওনার বাড়ি ওইখানে কিশোরগঞ্জ সদরে থাকে। সে খুব বেশি হইলে টিএইচে 4-5 দিন ওই হাসপাতালে আসে। সিভিল সার্জনের সাথে তার খুবই ভালো সম্পর্ক, সে সবকিছু কিশোরগঞ্জ সদরে বসেই ম্যানেজ করে। আমরা 3জন মেডিকেল অফিসার ছিলাম। একদিন সেও আসলো, খুব রাজবাড়ির লোক, এসে বললেন এখানে একজন ইফিশিয়েন্ট ডাক্তার থাকলে অন্য ডাক্তারের কোনো কাজ নাই। আরম্ভ সাহেব এখানে প্র্যাকটিস করে, ফুল সুইং এ হাসপাতালে বসেই প্র্যাকটিস করে, সমস্যা নেই। আর তোমাদের কাজ হলো, সবাই আমরা জুনিয়র, আমরা এক মেডিকেলে 2জন ছিলাম, আর এক মেডিকেলে 1জন। তোমরা 10 দিন করে ডিউটি করবা। তুমি 10 দিন করবা, আরেকজন আসলে তুমি চলে যাবা, আরেকজন দেখবো, 30 দিন ভাগ করে দিল 3জন মেডিকেল অফিসার বাই রোটেশন। দায়িত্ব তোমার। ওই 10 দিনে যে ঝামেলা হবে, এই ঝামেলা তোমার। আমরা ওইভাবে ম্যানেজ করছি। ওই সময় কি মফস্বলে কিন্তু মানুষদের আন্তরিকতা বেশি। ওখানে গিয়ে বাইন গাছ খাওয়া শিখলাম। ওখানে কিন্তু যে হাওড়া এলাকায় একজন জমিদার ছিল, নামটা ভুলে গেছি, বাবা দাদা হয়তো জমিদার ছিল। সে ওই হাওড়, ধরেন 1000 বিঘা হাওড়ে যে মাছ চাষ করে, সে 2 কোটি টাকা মাছ ছাড়ে, সে 20 কোটি টাকা মাছ বিক্রি করে। তার ইচ্ছা মতো মাছ মারতেছে, কেউ কোনো কিছু বলে না, বন্দুক দিয়ে পাহারা দেয় রাতে, কেউ যেন অন্য লোক মাছ না মারতে পারে। তো ওখানে গিয়ে বাইক মাছ খাওয়াটা শিখলাম। আমাদের অনেক আপ্যায়ন করতো, বিভিন্ন সময় দাওয়াত খাওয়াইতো, লোক ভালোবাসতো, কিন্তু আমাদের মন্ত্র টিকে না। আমি ক্যারেক্ট কলেজে পড়ছি, মেডিকেলে পড়ছি, এখন এখানে গিয়ে থাকতে হবে। তারপর চেষ্টা তদবির করে সাভারে আসলাম 90 থেকে। তারপর 96 ছেড়ে, কারণ সরকারি নিয়ম হলো যে এমপি ইলেকশন করতে হলে তোমাকে পদত্যাগ করতে হবে। তো সেটা একটা মজার অভিজ্ঞতা, এটা আপনার শুনলে ভালো লাগবে না। সবাই তো সিরিয়াস বক্তব্য দিচ্ছে, সিরিয়াস কথা কিছু লেখা আছে, বলবো, সমস্যা নেই। হ্যাঁ, আমার নমিনেশনে তখন কনফার্ম না। তো আমাকে বললো যে বাবা, এটা করতেও কয়েক মাস তদবির করে তোমার চাকরি ছাড়াইতে হবে। কেন? দেখো, তা আমি সিভিল সার্জন হয়ে আপনার মন্ত্রণালয় দিলাম, আমার ফাইল আর নড়াচড়া করে না। আমি তদবির করতেছি, সিনিয়র উজ্জ্বল বিকাশ নামে এক ভদ্রলোক, উনি ফাইল ছাড়ে না, 1 মাস 2 মাস ফালাই রাখছে। জুন অস্ট্রেলিয়া আসতেছে, উনি আমার ফাইল ছাড়ে না। আমি কোন কি নমিনেশন পেয়ে দিলাম, ইলেকশনই করতে মনে হয় পরে দিতে বাতিল হয়ে যাবে। একদিনে যে জাহিদ ভাই আজকে আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বার, তো ওনাকে বললাম, আমার মেডিকেলে সে 3 বছর সিনিয়র, জাহিদ ভাই, একটা অফিসার খুব ঝামেলা করতেছে, আমার ফাইল ছাড়ে না।
কোন অফিসার ওনার সাথে আমরা সচিব মন্ত্রীদের খুব ভালো সম্পর্ক। এটা আমি 91 রিজিউমে বলছি, খালেদা জিয়া প্রধানমন্ত্রী। সে নিয়ে গেল উজ্জ্বল বিরোধতা যে উজ্জ্বল ভাই আপনি এটা কি করতেছেন? ও আমার ছোট ভাই, ও ইলেকশন করবো, তো ফাইল চালান না কেন? এটা ফাইলটা দিয়ে দিন, এটা সময় তো লাগবে, সচিব পর্যন্ত যাবে, তারপর নিচে আসবে, তারপর রাষ্ট্রপতি এটা বলবে যে ঠিক আছে তার চাকরি থেকে অব্যাহতি। তো বলার পরে ওই দিন কিছু বললাম না, 2 দিন পরে আমি গেলাম উজ্জ্বল বিগত বলে, আচ্ছা শুনেন আমি একটু জিনিস জানতে চাচ্ছি, আপনি যে ইলেকশন করবেন তা আপনি কি নমিনেশন কনফার্ম? আমি না, নমিনেশন কনফার্ম না, এটা নিয়ে টেনশন না, এইবার না বলে সামনে পাবো। ওই ভদ্রলোক না আমার দিকে তাকাই দিচ্ছে, মানে বলতেছি যে একটা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, সে বিসিএস পাস করে চাকরি করছে, সে চাকরি সে ছেড়ে দিচ্ছে, মানে সে মনে মনে ভাবতেছে এই লোকটা কি পাগল নাকি? সে বলতেছে এখন না বলে পরে পাবো, সমস্যা নেই, এই বছর না বলে 5 বছর পরে পাবো, কিন্তু আমাকে ইলেকশন করতে হবে, চাকরি ছাড়লে তো হবে না। সেই কিন্তু আলটিমেটলি চাকরি থেকে ছেড়ে 2বার এমপি হলাম, তারপর 3বার জেল খাটলাম, জেলের বইও লেগেছে, বইয়ের কথা পরে বলতেছি। এখনো আমার নামে 53টা মামলা। মনে মনে ভাবি আচ্ছা ইলেকশন কবে হবো, এই গভর্নমেন্টের হাবভাব তো ভালো না, আমি কি মারা যাওয়ার সময় মামলা নিয়ে কবরে যাবো না মামলা ছাড়া যাবো, সেটা আমি মাঝে মাঝে ভাবি। এই যে এরকম একটি এখানে বসে বসে এইসব স্মৃতি মনে পড়ছে যে অনেকদিন মনে হচ্ছে আমার নিজে একটা সংগঠনে মিটিং আমি আসছি, তারা আমাদের কাছে সিরিয়াস না যে আমার এখানে ঘোষণাই দিতে হবে, যার যার দায়িত্ব থেকেই তারা কথা বলতেছে, তাদের দায়িত্ব তারাই পালন করতেছে। ওই নাম্বার চালাক মতো আমিও সুন্দর সুন্দর হাসে দেশে কথা বেয়ে বলে মনে হয় যে পড়ান বলবে, আমার কোনো দায়িত্ব পালন করতে হবে না। সংগঠনের ব্যাপার আমি যেটি বলি যে সংগঠন হয় একজনের বিপদে আরেকজন ধারণার জন্য। আমি মানলাম যে বিগত দিনে আপনাদের অনেক সময় হয়তো সেটা করতে পারেন নাই, কিন্তু এখন এটা করে একজন বিপদে পড়ে আপনার সংগঠন এগিয়ে আসবে, এটাই আমি আশা করি। আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, এখন এই গভর্নমেন্টকে কেউ ভয় পায় না, তো আপনারা থানা পুলিশ এদিকে ভয় পাবেন কেন? আর হয় কি অনেক বড় বড় হাসপাতালেও দুর্ঘটনা ঘটে, এবং অনেক ক্ষেত্রে ডাক্তারদের ভুলও কিন্তু ঘটে, অস্বীকার করা উপায় নেই, এই বাংলাদেশে হয়। এবং বাংলাদেশের নিয়মকরণ এত সুন্দর, এত শক্ত, আপনি ডাক্তারদের ভুলে একজন লোক যদি মারাই যায়, আপনি কিন্তু তাকে ইচ্ছা করলে খুব বেশি বিপদে ফেলতে পারবেন, আপনি ভাঙচুর করতে পারবেন, ওইটা করতে পারবেন, কিন্তু তার যে একদম শাস্তি হয়, লাইসেন্স টাইসেন্স ক্যান্সেল হবে। আমেরিকাতে যেটা হয় সারা জীবনে লাইসেন্স ক্যান্সেল, 1 সিঙ্গেল ফলস আপনি লাইসেন্স আপনি ডাক্তারি প্র্যাকটিস করতে পারবেন, একদম নিশ্চিন্ত থাকেন, কোর্ট আপনার পক্ষে রায় দেবেন। কারণ ওখানে ডকুমেন্ট গুলো অনেক স্বচ্ছ, সাথে সাথে সবকিছু রিপোর্ট হচ্ছে, বোঝাই যায় যে ডাক্তারের ফল। আমাদের দেশে তো আবার কিছু হলে তুমি কাগজপত্র সব উল্টে ফেলছে, আপনি এটা পাইবেন না যে ডাক্তার সাইন করছে, ডাক্তারই নাই, সাইনই নাই। এগুলো অনেক ঘটনা আমরা বিভিন্ন সময় দেখেছি। আমাদের প্রফেসর নেসারউদ্দিন নামে এক ভদ্র ছিলেন, মেডিসিন আমাদের স্যার ছিলেন। উনি একদিন একটা গল্প বলে বললেন যে একজন রোগী যখন মারা যায়, তাদের পরিবারে কেউ না কেউ অনেক ইমোশনাল হয়ে যায়, তার সন্তান হতে পারে, তার ভাই হতে পারে, কিংবা অন্যান্য আত্মীয়। সে এসে আপনার সাথে হঠাৎ করে খারাপ ব্যবহার করতে পারে, এটা ধাক্কা দিতে পারে, আরো অনেক রকম মানে বিভিন্ন রকম কথাবার্তা ইউজ করতে পারে। আপনি ইমোশনাল হতে পারেন না, কারণ তার পরিবারে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি চলে গেছে, সে অন্যজনের কাছ থেকে অন্যরকম কথা শুনেছে, হয়তো আপনার গাফিলতি অবহেলার কথা শুনেছে, আর শুনে এসে সে হাসপাতালে অনেক রকম সিন ক্রিয়েট করতেছে। ওইটা দেখে কিন্তু আপনার এটা বুদ্ধি দিয়ে মোকাবেলা করতে হবে। আপনি হয় বুঝান, নাহলে আপনার শরীরে গিয়ে অন্য ডাক্তারকে বোঝানোর দায়িত্ব দেন যে আচ্ছা কোন ওই ডাক্তার বাড়ি থেকে আমি দেখতেছি কি হয়েছে না হয়েছে। আপনার পরিস্থিতি ম্যানেজ করতে হবে, এবং এইটা আপনার যার যেরকম দক্ষতা অভিজ্ঞতা সে ভালো ম্যানেজ করতে হবে। কেন এগুলো তো বলে কই আসে না, কোন হাসপাতালে কিরকম পরিস্থিতি হবে। অনেক বড় বড় হাসপাতালে কত ভাঙচুর হয়, ঢাকা মেডিকেল কলেজ, মিটপুরে অনেক ঘটনা আমাদের সামনে ঘটেছে। তো এগুলো ম্যানেজ করতে হবে, কারণ এটা বাংলাদেশ, এটা তো অন্য একটা সভ্য দেশের পর্যায়ে পড়ে না। আর যেটুকু সভ্য ছিল আমি 15 বছরে আমাদেরকে অসভ্য বানায় ফেলছে। এখান থেকে আমরা আসলে জীবন দশে আমরা ভদ্রতা নিয়ে, আবেশ নিয়ে, লেবাস নিয়ে আমরা মারা যাবো কিনা সেটাও আমরা জানি না। তো এটা হলো একটা কথা, একজনের পাশে আপনি দাঁড়াবেন। আর একটা দালাল চক্রের যে কথা, এই এনাম ক্লিনিক দালাল চক্র দিয়ে আস্তে আস্তে এই হাসপাতাল করেন, আমরা নিজেরা সাক্ষী। এই রিক্সারা সবসময় নিয়ে যেত, তখন তো একচাটিয়া ছিল, অন্য কোনো খুব ভালো ক্লিনিকও ছিল না। তারপরে তো হাসপাতাল হলো, হাসপাতালে তো একটা আমরা এটার সাথে জড়িত, যাই প্রায় আমরাই কিন্তু এই পারমিশন ডক্টর মোশাররফ স্যারকে দিয়ে তাকে কিন্তু সম্ভবত 2003-4 দিকে হবে হয়তো আমরা এই পারমিশন হচ্ছে। এখন দেখেন এই হাসপাতালে আমি যতটা শুনেছি 250 স্টুডেন্ট ভর্তি করে সে পারমিশন পেয়েছে ধাপে ধাপে। আপনি জানেন না, আমি জানি
যে 20 লক্ষ টাকা পাস করে এবং একটু প্যাচগোস করে তার আত্মীয় স্বজনরা 25, 30, 35, 40 টাকা নেয় অনেক ক্ষেত্রে। আপনি যদি 20 টাকা করে ধরেন মাত্র 50 কোটি টাকা প্রতি বছর অটোমেটিক ব্যাংকে জমা হচ্ছে, এটা কোনো খরচ না। তারপর তো তার ওই যে ব্যাপার আছে, হাসপাতালের ব্যাপার আছে, তার ওষুধ আছে, ডায়াগনোসিস আছে, এগুলোর কথা আলাদা বাগিয়ে দিলাম। তো সেরকম একটা জায়গা থেকে মানে সে এখানে নেতৃত্ব দিল, সে জায়গা থেকে তাকে এরকম একটা ওই ফোয়ার্সের সভাপতি হতে হবে আমি হাসপাতালে, কিন্তু প্রয়োজন ছিল না। আমি একটা কিছু হলে আমাকে ওই জায়গা দিতে হতো, আমাকে জনগণ ভর্তিছে। এই সরকারের সবচেয়ে বাজে জিনিস কি হয়েছে, এই যে মার্কা দিয়ে নির্বাচন। আগে ছিল কি, যে পরিবার বাবা মাধ্যমিক করছে, বাবা মেম্বারি করছে, চেয়ারম্যান ইলেকশন করছে, পাশ করতে পারে না, কিংবা চেয়ারম্যান হয়েছে, তাদের সন্তানরা চেয়ারম্যান করতো এবং সেটা অন্যরকম স্ট্যাটাস। সে কোনো দল কিন্তু ডাইরেক্টলি করে না, কিংবা করলেও সমর্থন করে, বড় কোনো পদে নেই, কারণ দল টল সে বুঝেই না। এবং দেখতেন আগেকার 20 বছর আগে চেয়ারম্যানরা যে দল যখন ক্ষমতা আসতো তার পিছিয়ে পিছিয়ে ঘুরতো, ভাই আমার কাজ দেন, কাজ দেন। হ্যাঁ, মোস্তফা সব গল্প হয়তো ভালো জানে, আমরা হয়তো চেয়ারম্যান তো ছিলাম না, বলতে পারবো না। ওদের কিন্তু লেবাসটা ছিল যে দল যখন ক্ষমতা, সেই দলের ওই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাদের সাথে মাঝে মাঝে মত বিনিময় করতো, আর এমপি পিছিয়ে পিছিয়ে দৌড়ে যেত। তারও কোনো নির্দিষ্ট দল ছিল না চেয়ারম্যান। শেখ হাসিনা করলো মানে দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য এদের মার্কা দিয়ে দিল, এবং জাতীয় মার্কার মতো ওই মার্কা পাশ করে আনার দরকার পুলিশে, ইউনো, এসপি, ডিসি, প্রিজাইডিং অফিসার, যারা প্রতিষ্ঠানের প্রধান, এদের দায়িত্ব নৌকায় সিল দিয়ে পাশ করে আনা। এবং তখন হলো কি, ইউনিয়নের যে চেয়ারম্যান সে হইলো ইউনিয়নের সভাপতি। এখন একটা ব্যক্তি যখন 2টা পদ একসাথে পাচ্ছে, তার ক্ষমতাটা কিন্তু বেড়ে গেল। এখন সে ইচ্ছা মতো সে ব্যবসা বাণিজ্য লুটতরা সব ওই ওই এলাকার সব কিছু তার নেতৃত্ব। জমি কেউ কিনতেও পারবেন না, সেখানে কমিশন, জমি বিক্রি করলেও কমিশন, রাস্তা করবেন, টেন্ডার ফেন্ডার সব জায়গা, 20টা টাকা থেকে সে টাকা আসতেছে। সে টাকা কোথায় যাবে? ব্যাংকে রাখার ভরসা পায় না, মাটির নিচে রাখে। যে ব্যাংক দেউলে হইলে আমি এত কষ্ট করে টাকা কামাইতেছি, কি হবে? মাটির নিচে রাখে, সব টাকা তো ব্যাংকে রাখে না। তো এই যে একটা লোকে একাধিক ক্ষমতা, একটা লোকে বেশি ক্ষমতা থাকলে সে কিন্তু আর নেতৃত্ব দিতে পারে না, কর্তৃত্ব করে, মাতবরি করে, যা ইচ্ছা তাই করে। এখানে জনগণের মতামত থাকে, চেক এন্ড ব্যালেন্স থাকতে হয়। অন্যান্য দেশে কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি অনেক বিল কিন্তু পাস হয় না সংসদে, ওরা তো না নাকি পাস করতে, দলের বিরুদ্ধে ভোট দেয়, যে রাষ্ট্রপতি বলছে আমি একটা বিরুদ্ধে আছে, তার দলের এমপিটা বিরুদ্ধে দিচ্ছে। আমাদের দেশে এই নিয়মটা না। আওয়ামী লীগ এই কাজগুলো করে আজকে আওয়ামী লীগের কাউকে মনে হয় বিবেকহীন, এরা কেন লেখাপড়া শিখছে? লেখাপড়া শেখার দরকার ছিল না। আমি ওই যে ওই দিন একটা গল্প বললাম, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে আপনি ছাত্র মায়েরা আপনি ভ্যান গাড়িতে শোয়া পেট্রোল ঢেলে আগুন লাগা দিলেন, আপনার কেমন লাগে? একজন পুলিশ কর্মকর্তা 2টা ছাত্র মায়েরা বাসায় গেছে, গিয়ে দেখে তার ছাত্ররা লাশ হয়ে পড়ে আছে। তাহলে কিন্তু শিক্ষা আমাদের দিত, আপনি যেরকম করেছেন আপনি 85 হলে আপনি দেশে থাকতে পারলেন না। এবং বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে কোন সরকারে এরকম পতন হয় না যে প্রধানমন্ত্রী পালায় গেছে, 300 এমপিও পালায় গেছে, কেউ নাই। ইন্ডিয়া একটা অবৈধ রাজ্য, কয়েকদিন আগে আমার ভাই বললো যে চলো ইন্ডিয়া যাই। ইন্ডিয়া আমার নিরাপত্তার অভাব আছে, আমার জানটা ফেরত নাও আসতে। আমি খবর নিচ্ছি সামনে যাদের যাদের আমি চিনি, খুব ভালো মানুষ, তারা সব কলকাতায় আছে, তারা সব দিল্লিতে আছে। আমার এখন ওইদিকে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমার ওয়াইফ ঘুরে আসতে হচ্ছে, তোমার কোনো রিস্ক নেই, তুমি যেতে পারো। সে তো আত্মীয় স্বজন নিয়ে 4-5 দিনের জন্য ঘুরে আসতো, কিন্তু আমি কিন্তু এই গত মাসে কলকাতা যাওয়ার সাহস পাই না। আমার ভিসা আছে কিন্তু আমি গেলাম না, যেটা সেফ কান্ট্রি নেই মুহূর্তে আমাদের জন্য। এখন আপনি দেশে দলটাকে কোথায় করে গেছে, এটা এই গল্প এখন আর বলবো না। আপনার অপেক্ষা করেন, আপনার জীবন দশায় অনেকেই দেখে যেতে পারবেন না এই দল আবার কবে আসবে। ওই যে ভাইরাল করে আমরা দেখি শেখ হাসিনা এটা বলতেছে এটা বলতেছে, এগুলা বলে দলকে চামড়া করবেন, আজকে ডুববেন কালকে ডুববেন। আমরা 15 বছর এই স্বপ্ন দেখেছি, সব স্বপ্ন সবার বাস্তবায়ন হয় না। এবং আমি দায়িত্ব নিয়ে বললাম, পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরা শাসক দেশ থেকে পালায় গিয়া আবার দেশে গিয়ে ক্ষমতা নিচ্ছে একটা নদীর নাই, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি এটা হয় না। তাদেরও মনোবল থাকবে না, আর যারা এখানে আছে তারাও তাদের মতো লোককেই না এই বিপদে পড়বে। কেন আপনি এই বিচারগুলা কি হবে এটা জানেন না, আমি কিছুটা জানি। এদের অনেকে ফাঁসি হবে, নিশ্চিন্ত থাকেন, ওদের 30 বছর 20 বছর জেল হবে। এবং তারপর আপনি যদি কখনো ক্ষমতা আসতে পারেন তখন সেগুলো উল্টাবেন, তার আগে তো আপনি উল্টাতে পারবেন না। আর সেটা কবে হবে এটা আল্লাহ, যদি আপনাকে যেভাবে আল্লাহ
হেল্প করছে পলায় যেতে, আবার আল্লাহ হেল্প আপনার ক্ষমতায় আসতে পারে। কেন আপনি তো জনগণের ভোটে ক্ষমতা আসে, চিন্তা করলে সামনে করবেন। জনগণের ভোট আপনাকে জনগণ যাতে ভালোবাসে। এখন দেখেন আমি যে কথা বলতে যাচ্ছি, সারা বাংলাদেশে একটা পারসেপশন যে সংগঠন ভালোভাবে চলবে, স্বচ্ছতার সাথে চলবে। আজকে মানুষ মনে করে একজন ব্যক্তি একটা সংগঠনে বারবার প্রেসিডেন্ট হবে, সেক্রেটারি হবে, এইসব নিয়ম এই বাংলাদেশ থেকে উঠে যাবে আমি বিলিভ করি। আপনারা এই নিয়মটা করেন। হ্যাঁ, দুই ভাবে বেশি কেউ হতে পারবে না, দরকার থেকে হওয়ার জন্য। আর সেকেন্ড ব্যাপার হলো, আজকে এরা যদি ভোটে এমপি, ভোটে মেয়র, ভোটে চেয়ারম্যান, ভোটে উপজেলা চেয়ারম্যান হতো, তাহলে কিন্তু এত অন্যায় করতে পারত। তাদের একটা বিবেক থাকতো, তাদের ভয় থাকতো। তারা যখন জানে যে আপাতত কইছে, আমরা তো এমনি এমনি বানাই দেবো, ভোট লাগবে না, তখন তো যা ইচ্ছে তাই করছে। সেই জন্য ভোটে যারা কোনো পদে দায়িত্ব নেয়, তাদের সম্মানও বেশি এবং তাদের দায়িত্ববোধ অনেক বেশি। আমি অনুরোধ করব, এখন কি হয়েছে বাদ দেন, সামনে যখনই আপনার এই সংগঠনের দায়িত্ব নেবেন, ভোটের মাধ্যমে যেন একটা আলোচনার মাধ্যমে সবাইকে নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে একটা ভাবে করি না। এটা আওয়ামী লীগের যুক্ত শেষ, এখন এটা জনগণের সরকার এবং নির্বাচন হবে, সেই নির্বাচনে কোন দল লাগবে সেটা সময় বলে দিবে। কিন্তু আমরা একটা নিয়ম, আজকে এতগুলো ছেলে, আজকে 1500-1600 ছেলে মারা গেল, আজকে 15,000, 2,000, 15,000, 20,000 ছাত্র জনতা শ্রমিক পঙ্গু হলো, চোখ হারালো, পা হারালো, হাত হারালো। এদের রক্ত, এদের জীবন, এদের কষ্ট কি সব বৃথা? এরা কেন করেছে? এই অনিয়মের বিরুদ্ধে। যে তুমি একটা স্বৈর শাসক, আজকে 30 লক্ষ শহীদের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছিল, 2 লক্ষ মা ইজ্জতের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতাকে তুমি ধ্বংস করেছো। অতএব সেই স্বাধীনতা আমাদের কোনো কাজে আসে না। দেশকে নতুন করে স্বাধীন করেছে, নতুন করে গণতন্ত্রকে আমাদের ফিরিয়ে দিয়েছে। তাদের আত্মাকে শান্তি পেতে হলে সবকিছু নিয়মের মধ্যে চলা উচিত। এবং আমরা যারা রাজনীতি করি, আমাদেরও কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ক্ষমতাকে বেশি বাড়াবাড়ি করো না। জনগণ ভোট দিচ্ছে দেখা তুমি এমপি মানে তুমি রাজা বাদশা, তুমি যাহা বলবে পুলিশ তাই শুনবে, তুমি যাহা বলবে ইউনো তাই শুনবে। তুমি একটা ইচ্ছা করলে একটা ক্লিনিক বন্ধ করে দিতে পারো, একটা হাসপাতাল বন্ধ করে দিতে পারো, এত ক্ষমতা এমপি থাকে না। এইসব মিসইউজ অফ পাওয়ার এটা বাংলাদেশের প্রয়োজন নাই। যার ক্ষমতা বেশি সে বেশি মিসইউজ করছে, এই ক্ষমতায় থাকা উচিত না। কারণ প্রধানমন্ত্রী এত ক্ষমতা, রাষ্ট্রপতি একটা পুতুল, যে হাইয়েস্ট পোস্টে একজন ব্যক্তি বাংলাদেশে 1 নম্বর ব্যক্তি, তার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা থেকে প্রধানমন্ত্রী থাকে। এই নিয়মগুলো এখনই চেঞ্জ হবে। সব দেশের যেরকম পারসেপশন, সেটার সাথে আমরাও যেন সংগতি প্রকাশ করে, আমরাও যেন এখন থেকে সেই কাজগুলো করি। আপনারা বলেছেন যে ইয়ের জন্য বিলের ব্যাপার, কয়েকদিন আগে একটা ঘটনা বলি, এনাম হাসপাতালে একটা ঘটনা, ভালো ঘটনা। এনাম হাসপাতাল কিছু কাজ করেছে যেটা আমার কাছে ভালো লাগছে। এই বৈষম্যের ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, এদের কাছ থেকে কিন্তু সে একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত কোনো টাকা পয়সা নেই। এটা আমি জানি, কারণ আমি অনেক রোগীকে দেখতে গিয়েছিলাম 5 তারিখের পরে। এরা সবাই স্বীকার করেছে কারো কাছে কোনো পয়সা পেতে নেই। এনাম ভাই হয়তো পালিয়ে গেছে, কিন্তু সে কিন্তু নির্দেশ দিয়ে দিচ্ছে যে এদের কোনো টাকা পয়সা নেই, তার সঙ্গতি আছে। সে ইচ্ছে করলে যদি দিয়ে 1 কোটি টাকা মাফ করে দেয়, কিন্তু আসবে না, কারণ তার তো ইনকামের জায়গাটা আমি বললাম, এবং সেই কাজটা সে কিন্তু করেছে। এবং আরো আমার সাথে আমাকে ওয়াইফে কথা হয়েছে যে ভাই আপনি কোনো রুগী পাঠালে আমাকে জানায় পাঠালেন, আমি এটা টেক কেয়ার করবো। কয়েকদিন আগে পারবিন আপা বললো যে 2টা রুগী আছে, এরা সামনে তারা প্রেগনেন্ট মহিলা, বয়স 30 বছর 35 বছর, তো তাদের 10-15 দিনের মধ্যে তাদের ডেলিভারি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ইডিটি এইটা, কিন্তু তারা অলরেডি এক্সরে করে দেখছে তাদের বাচ্চার পজিশন ভালো না, হয়তো অপারেশন করতে হবে। আপনি একটু সহযোগিতা পেলে এই গরিব রোগীগুলো হয়তো সুচিকিৎসা পাবে, বাচ্চাটা বাঁচাতে পারবে। আমি তাকে বলে রাখছি যে ঠিক আছে আমাকে জানান। কয়েকদিন আগে আমাকে ফোন দিল যে ভাই ওই রোগীটা সাবা হাসপাতালে গেছে, তারা ভর্তি করতেছে। আমি বুঝছি হাসপাতালে ভর্তি করবে না, ভর্তি করলে এই রোগী বাঁচাতে পারবে না, ওই সন্ধ্যার সময় তো অপারেশন হবে না, আপনি এনামে পান। আমরা এনামে ভর্তি দিলাম, ওই দিন রাতে অপারেশন হলো, একটা মেয়ে হয়েছে, মেয়ের কন্ডিশন ভালো, মার কন্ডিশন ভালো। তারপর তারা বিল করেছে 69,000 টাকা। যাই হোক, 5-7 দিনের বিল, 69,000 এর মধ্যে
ল্যাবরেটরি টেস্টের 10-12 হাজার টাকা, ওষুধের জন্য 10-12 হাজার টাকা, বাকিটা হাসপাতালের 27,000 টাকা। তা আমি হাসপাতালের কথা বললাম যে ঠিক আছে, দেখেন এটা একটা গরিব রোগী, এটা অর্ধেক টাকা আপনি মাফ করে দেন, বাকি অর্ধেক টাকা আমি দেবো, সে 1 টাকা দেবো। আমি নিজে বিকাশে একজনকে দায়িত্ব দিয়ে 35,000 টাকা দিয়ে দিচ্ছি, আর বাকি 34,000 টাকা তারা মাফ করে দিচ্ছে। আলটিমেটলি লাভটা কিন্তু রোগীর হবে। আমরা এরকম করতে চাই, কিন্তু আমাদেরও বিবেক থাকতে হবে। আমি পুরো টাকা মাফ করলে তোমার দরকার নেই, সে কি বিল বাড়াই করছে না করছে এত হিসাব আমার দরকার নেই। আমরা এরকম কিছু কিছু সেবা এরকম করতে চাই। আপনাদের কাছে কখনো গিয়ে যদি আমার নাম টাম বলে কেউ কিছু বলে, যেটা আপনার ম্যানেজ করতে পারেন, কিংবা যেটা মনে করেন যাচ্ছে অসুবিধা নেই, 2-4 হাজার টাকার জন্য কিছু না, আপনারা ম্যানেজ করবেন। যদি না পারেন, আপনার প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলুন, ওরা আমাকে জানাবে, আমি আমার নেতাকে নিয়ে ম্যানেজ করার চেষ্টা করব। কোনো ব্যাপারে সবকিছু একটা সহনীয় পর্যায়ে থাকবে। এটা ডিসকাউন্ট, ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা, একটা লিমিট থাকতে হবে। আনলিমিট থাকলে হবে না, কারণ এটা আওয়ামী লীগের যুগ এখন আর নাই। ওদের লোক হলো নিজে লক্ষ লক্ষ টাকা না, ইচ্ছা করে টাকাটা আমি একসময় আপনি উপকার করছেন, তাকে নির্বাচনে টাকা দিচ্ছেন, কিন্তু যখনই টাকা প্রশ্ন হবে তখন আপনাকে চিনবে না, কারণ ওদের কারো কোনো বিবেক নাই। এভরিবডি আপনি নাম বলতে পারবেন না যে একটা লোকের বিবেক ছিল এই প্রশ্ন চ্যালেঞ্জে বলতে পারবেন, এদেরকে আমি অনেক আগে চিনি। অতএব সেই প্রসঙ্গে না গেলাম। আমরা চাই আপনারা ভালোভাবে আপনাদের সংগঠন চালান এবং ভালোভাবে আপনাদের সেবা দেন, যাতে এবং রানা প্লাজা ধ্বংসের সময় 5টি আগে বসে বসে ছাত্র আপনাদের যে সার্ভিস, এটি মফস্বল এলাকা হিসেবে আমি অন্তত স্যাটিসফাই যে আপনার এই ধরনের কোনো কমপ্লেন নাই। আর ইয়ামিনী ব্যাপার যেটা বলেছে, শুনুন, একটা ঘটনা ঘটে গেছে, তারপরেও যদি আমার কোনো কিছু করার থাকে, আমি দায়িত্ব নিয়ে বললাম তাকে বোঝানো, কিংবা আরও যদি কিছু করার থাকে, এটা আমি দায়িত্ব থেকে এখনো অনেক কিছু সুযোগ আছে আমরা করবো, কারণ অনেক জায়গায় বাদী অনেক কিছু করে, কিন্তু অনেকে কিছু জামিনও হচ্ছে, বাদী দিয়ে যখন কোর্টে বলেছেন একটা পুলিশে, কোর্ট কিন্তু জামিন দিয়ে দিচ্ছে, এবং কোর্টে আরেকটা কথা বলছে, আপনি ইচ্ছা মতো বুঝা না বুঝা মামলা দিয়ে দিচ্ছেন, আর তারপর পুলিশ গিয়ে ধরে তারা জেল দিয়ে দেবো, এটা হবে না। পুলিশ কখন দায়িত্ব দিচ্ছে যে আপনি এগুলা যাচাই বাছাই করে এগুলাকে আপনি ফাইনাল কিংবা চার্জশিটে দেখবেন, সবার নাম আসবে না আসবে, যে দোষী তার নাম আসবে, অকারণে কাউকে এখানে মিথ্যা মামলা অভিযুক্ত করা যাবে না। এবং পুলিশ কিন্তু সেই পথে হাঁটতেছে, যাকে ইচ্ছা তাকে ধরতেছে না, সে যাওয়ার আগে প্ল্যান করে যাচ্ছে, ওইখানে গিয়ে ধরার আগে খুব নিচ্ছে সে আওয়ামী লীগ করে নাকি সে এটার মধ্যে জড়িত ছিল। এবং আমাদের ধরেন অল্প কিছু, আমাদের 40-50 জন বিএনপি লোক অলরেডি মামলায় আসে না, হত্যা মামলা, কিছু করার নেই। আমরা কিছু নাম দিয়েছি যে ওরা আমাদের লোক, আমার আশেপাশে লোক, এখন ধরেন না। তারপরে একজনকে ধরছে, তাকে জামিন করাতে পারেনি, সে জেলে আছে, অত বড় নেতা না। হয় কি, যখন একটা ঘূর্ণিঝড় আসে, ওই গ্রামের মসজিদও ধ্বংস হয়ে যায়, গির্জাও ধ্বংস হয়ে যায়, কিছু মানুষ মারাও যায়, তো তখন কিন্তু এটা আমরা কন্ট্রোল করতে পারি না। দেশে একটা বিশেষ পরিস্থিতিতে দল আমাদের ক্ষমতায় না, আমিও সংসদ সদস্য, ফলে আমি ইচ্ছা করলে যে সবকিছু কন্ট্রোল করতে হবে সেই অবস্থা কিন্তু এখন নাই। কিন্তু আমরা কি করতেছি, যেমন প্রেস ক্লাবে সাকিব ভাই যেটা বলছে, আমাদের একদিন নিয়ে গেলো প্রেস ক্লাব, এলো একটা আমাদের দর্পণের মতো, আমাদের ভালো মন্দ সব করে তুলে তুলবে, যে দেখি মেসেকার অবস্থা, এখানে বসার জায়গা নাই, এটা পড়ে গেছে, ইলেকট্রিসিটি নাই, বাথরুম নাই, কিছু নাই, টেবিল চেয়ার সব ধ্বংস। আমি খালি বললাম যে ঠিক আছে, আমরা এগুলো করে দেবো। আমি এখন তাকে 1 লাখ টাকা দিব না 2 লাখ, এই টাকা দিয়ে নিজেদের কমিটির মধ্যে ক্যাসাল হবে, দরকার নেই, কত টাকা এমন পরে বলতো। আমাকে 4-5 জন মুস্তফা সহ আমরা কিন্তু 4-5 জনে মিলে টাকা দিয়ে দিলাম, সম্ভবত 5 লাখ না 6 লাখ টাকা লাগছে। এর দেখবেন, আপনি দেখলে বুঝতে পারবেন না যে এইটা 2-3 মাস আগে এটা একটা ধ্বংস অবশেষ ছিল, পুড়ে টুড়ে ম্যাসাকার হয়েছিল। এবং সেটা পুড়ে গেছিল কেন আপনারা জানেন না, 5ই আগস্ট শেখ হাসিনা অলরেডি ইন্ডিয়াতে, তারপর এই সাভারে 100 বেশি ছাত্র জনতা শ্রমিক মারা গেছে। তারা এক্সাইটেড হয়ে পুলিশের উপর ক্ষোভ ছিল, তারা কিন্তু 2 থানা আক্রমণ করতে গেছে, বাইপালিক থেকে ওখানে, আর এখান থেকে যে আক্রমণটা হয়েছে, প্রেস ক্লাবের থেকে ছাত্রলীগেরা কিন্তু গুলি টুলি করছে। ওদের কিন্তু ক্ষোভটা ছিল যে এই প্রেস ক্লাবে বসে ছাত্রলীগ আমাদের গুলি করে মানুষ মারতেছে, আর তোমরা তাদের প্রশ্রয় দিচ্ছ, সেই ক্ষোভে কিন্তু প্রেস ক্লাবটা জানাই দিচ্ছে। অতীতে প্রেস ক্লাবটা আওয়ামী লীগের ছাত্রলীগের আড্ডাখানা ছিল, বিকেলে বিষয়ে আড্ডা দিত, আরো বিভিন্ন ব্যাপার ছিল, অনেক সাংবাদিক তাদের আশকেরা দিছে, তাদেরকে তাদের ভাই বানাইছে, তাদের নিজস্ব লোক বানিয়ে তাদের মাধ্যমে অনেক কিছু করার চেষ্টা করেছে। ওই ক্ষোভটা কিন্তু ছাত্ররা যখন 5 তারিখে শেষ হয়ে গেছে, 6 তারিখে এই সাথে ওইসব তাদের কাজ করছে, এবং একটা ছেলে ওখানে কাজ করে, সেই ছেলে কিন্তু অলরেডি ডায়নার কাটছে। আপনার অবগতির জন্য ওই দিন আমি তাকে বাসা থেকে ডেকে আসছি, আমার নাম্বারটা ছিল, আইসা কিন্তু আমাকে 25,000 টাকা দিয়ে দিচ্ছিল, তোমার জন্য এটা দিলাম, তুমি এটা নিয়ে আপাতত থাকো। তারপর যে কথা দেখে পাবলিক লাইব্রেরি,
বাইবেলের যদি একটা ছেলে তাকে দায়িত্ব দিচ্ছে পদাধিকার বলে ইউনো সভাপতি আমাদেরকে ডাকো, আমরা বললাম তোমাদের এই সুযোগ সুবিধা আমরা করে দেবো, সেটাও 3-4 লাখ টাকা কমাবো। আমরা যে প্রত্যেকটা সেক্টরে আমরা সেবা দিয়ে এদেরকে এস্টাবলিশ করা। আমরা 30 তারিখে এই সাভারে একটা বড় টুর্নামেন্ট করতেছি। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, সাভারের ইতিহাসে এত বড় টুর্নামেন্ট এখানে হয়নি। এখন 8 টিমে একটা খেলা, তারপর 2টা সেমিফাইনাল হবে, একটা ফাইনাল হবে। ফাইনাল আমরা মনে হয় 13 তারিখে করেছি। এই যে নদীর পাড়ে যে মাঠটা মিনি স্টেডিয়ামে আমরা সেই খেলাটা আর করবো। কারণ আমি মনে করি খেলাধুলা উঠে গেছে, আওয়ামী লীগের মধ্যে খেলাধুলা না, তবে চাঁদাবাদি নিয়ে বেশি ব্যস্ত ছিল। তো আমরা বুঝাতে চাই এই খেলাধুলা এইসব করে এগুলো দেখলে মানুষ বুঝবে না আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ থেকে এই ভালো কাজ তো তারা জানে না, তারা আকামটা জানে, খারাপটা জানে। তারপর আমরা 16 তারিখে একটা তারাপুর মাঠে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতেছি, বিকাল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। ওইটা দেখলেই বুঝবে যে না, এরকম অনুষ্ঠান তো আওয়ামী লীগ করতে পারে না, ওরা জানে না। ওরা জানে বক্তৃতা, তাদের 10 জন নেতা বসে আছে, 100 লোক স্টেজে দাঁড়িয়ে আছে, বুক ফুলে বাঘ টাক শিয়ালরা সব বসে আছে। এই অনুষ্ঠান জনগণ কি গান শুনতে যাবে না, ওদের চেহারা দেখতে যাবে। সেই জিনিসগুলো পরিবর্তন করতে হবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমাদের অ্যাক্টিভিটিস বলে দেবে যে আমাদের নাই, বোঝাই যাচ্ছে এটা অন্য সংগঠন, অন্য দল এখন এই সাভারে আছে, বাংলাদেশে আছে। সেই কাজগুলো আমাদের করতে হবে। বইয়ের কথা বলেছে, আমি 2018 সাল থেকে লেখা করি। ওই 3বার জেলে গিয়ে আমার বই লেখা শুরু হয়েছে। শেখ হাসিনা আমাদের রাজনীতি করতে দেয়নি, তো আমাকে একটা ছোটখাটো লেখক বানিয়েছে। আমি আমার বাবার জীবনী লিখেছি, আমার আত্মজীবনী লিখেছি। আমি অনেক দেশ ভ্রমণ করেছি, 30টা দেশ, শত শহরে গেছি, 7-8টা ভ্রমণ বই আছে আমার, 15টা বই পলিটিক্যাল বই আছে, 15টা বই মার্কেট আছে। এই বছর বই মেলে আমার আরো 2-3টা বই আসতেছে। আমরা চাই লেখালেখির সাথে আপনাদের যে বইগুলা, আমি ফেব্রুয়ারি মাসের পরে বইটা প্রকাশিত হয়ে যায়। কিছু বই আমাদের এডিটিং চলতেছে, আমি 15টা বই 17টা বই আমি দিয়ে দিব এবং আপনাদের এখানে রাখার জন্য, আপনাদের ইয়ের জন্য। আর আমার একটা, যারা আমি প্রতিদিন যেসব জায়গায় অনুষ্ঠান করি সেগুলো বক্তৃতাগুলো, বিশেষ করে এখানে অনেক রকম কথাবার্তা আছে, যারা আমাদের ব্যাপারে আগ্রহ আছে, দলের ব্যাপারে, আমার ব্যাপারে, আমার কথাবার্তা নিয়ে। আমার একটা ইউটিউব আছে চ্যানেল, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ওই নামে 24 ঘন্টার মধ্যে আমার বক্তব্য ইউটিউবে দিয়ে দেয়। ওখানে শত বক্তৃতা কিন্তু এটা আপনার বছরে 5 তারিখের পরে গুলো তো আছে। এই যে পথে ওয়াজ মাহফিলে যায়, এটা যায়, বিভিন্ন যাই বলতেছি, আমি মনে করি এটা জানা অধিকার আমার যারা শুভাকাঙ্ক্ষী, আমার যারা ভক্ত, আমাকে যারা পছন্দ করে ভালোবাসে, তাদের অধিকার আছে। এবং সেটা আমার লিখতেছে। আমার একটা ওয়েবসাইটও আমার চালু করতেছে। এবং আমি আরো চিন্তা করছি যে আমাদের স্টুডেন্ট ইয়েদেরকে, নতুন প্রজন্মকে কাছে যাওয়ার জন্য, বোঝার জন্য আমি 3 মিনিট 4 মিনিট আমাদের জীবন বৃত্তান্ত আমি রেডি করতেছি। হ্যাঁ, ওইটা আমি ওইসব জায়গায় প্রেজেন্ট করবো যে আমার বক্তৃতা ইম্পর্টেন্ট, আমি বক্তৃতা 3-4 মিনিটের মধ্যে আমার জীবন বৃত্তান্তটা তোমরা দেখো। যে মানুষকে তো বুঝাতে হবে। এতদিন তো তারা মনে করতেছে এরাই বাঘ, এরাই সব। আমরাও যে রাজনীতি বুঝি, জানি, কিন্তু রাজনীতি করার সুযোগ পাইনি। 2বার এমপি হয়ে শেখ হাসিনা আমাদের ঘরে বসে রাখলো, মাঝখান থেকে 15, 16, 17 বছর কিন্তু চলে গেল। আজকে আমার থেকে মানুষের সেবা করতে পারতাম, মানুষের জন্য কাজ করতে পারতাম, এই সাভারে এই হাল হতো না। আজকে বিএনপি এই ধ্বংসস্তূপকে নতুন করে তৈরি করা এত সহজ হবে না। আমি চাই আপনাদের সবাইকে নিয়ে আমরা এই দেশটা করবো, এই সাভারকে করবো। এবং ভালো ভালো কাজ, আরো কোনো পরামর্শ থাকলে আপনারা আনঅফিসিয়ালি দিতে পারেন। আমার একটা সুন্দর নাম্বার আছে, যারা মনে রাখতে চান মনে রাখতে পারেন, 01748191919। তা আমাকে ফোন দিবেন। যদি কখনো না ধরে একটা মেসেজ দেন, আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম ফোন অ্যাটেন্ড করার জন্য। আগামীতে আরো কোনো বড় পরিসরে আপনাদের জন্য যদি কিছু করতে পারি তাহলে খুশি হব, এবং মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই সুযোগ দেন। আল্লাহ হাফেজ।